নমস্কার বন্ধুরা, আমি সৌম্যজিৎ মুখার্জি আবার চলে এসেছি আপনাদের সামনে আপনার এবং আমার চ্যানেল সৌম্যজিৎ মুখার্জিতে। আজকেও একটা বিশেষ কারণে আপনাদের সামনে আসলাম। সকাল থেকেই ভাবছিলাম আমার এই এক্সপিরিয়েন্সটা বা আমার এই মনের ভাবটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তো সময় করে উঠতে পারছিলাম না। কিন্তু যাই হোক, রাত্রির বেলায় এসে আপনাদের সঙ্গে বসলাম, এই সামনাসামনি বসলাম এবং এই আলোচনাটা করার জন্যে, এই মনের ভাবটা শেয়ার করার জন্যে। আসলে বন্ধুরা, আমি গতকাল একটি মুভি দেখতে গেছিলাম, একটা বাচ্চাদের মুভি, হিন্দি মুভি, সিতারে জামিন পে, আমার ছেলেকে নিয়ে। তো এই যে সিনেমাটা দেখলাম, মানে এটা গেছিলাম আমি অ্যাক্রোপলিস কলকাতায়, অ্যাক্রোপলিস মানে কলকাতা সিনেপলিসে দেখতে। মুভিটা আমার খুবই ভালো লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে। ইনফ্যাক্ট প্রচণ্ড একটা ইমোশনাল টাচ রয়েছে মুভিটার মধ্যে, কিছু শেখার জিনিস রয়েছে। আমির খানের মুভি ম্যাক্সিমাম টাইম যা হয় যে একটা খুব সোশ্যাল মেসেজ ক্যারি করে, এটাও একদমই তার ব্যতিক্রম নয়। সুন্দর একটি মুভি, বেসিক্যালি বাচ্চাদের মুভি, তাই আমার ছেলেকে নিয়ে গেছিলাম। আমার ছেলেরও খুব ভালো লেগেছে। তো এই মুভিটা আমির খান রয়েছেন, জেনেলিয়া ডিসুজা রয়েছেন। বহুদিন বাদে জেনেলিয়া ডিসুজাকে দেখলাম। উনি বেশ ভালো অভিনয় করেছেন। ওনাকে দেখতেও এখনও যথেষ্ট সুন্দর, এবং উনি ইয়াং বয়সেও যখন, মানে ইয়াং ওনাকে এখনও দেখতে, কিন্তু তখনও যেমন যখন দেখতে ছিল, এখনও বেশ ওনাকে সুন্দরী দেখতে। আর বাকি রইল আমির খান। আমির খান সম্বন্ধে কী বলবো, উনি তো একজন বিগেস্ট মেগাস্টার আমাদের দেশের। ওনার যদিও আগের সিনেমাগুলো হয়তো সেইভাবে হয়তো আশাতীত হয়তো ফল পায়নি, বা সেইভাবে হয়তো বিজনেস পায়নি বক্স অফিসে, কিন্তু এই মুভিটা কিন্তু ডেফিনেটলি টিপিক্যাল আমির খান কাইন্ড অফ সিনেমা। মানে যে টাইপের সিনেমা উনি করেন, এটা একদম সেই লেভেলের সিনেমা বলা যেতে পারে, একদম ওই লেভেলে। তো এই সিনেমাটির ডিরেকশন যিনি দিয়েছেন, তিনি হচ্ছে আর.এস. প্রসন্না। ইনি একজন বিখ্যাত চিত্র পরিচালক। ইনি তামিল ফিল্ম ইন্ডাস্ট্রি এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি উভয় ভাষাতেই ইনি ছবি করেছেন। হিন্দিতে যে ছবিটা উনি করেছেন এর আগে, যেটা আমার মনে পড়ছে, শুভমঙ্গল সাবধান, 2018, প্রবাবলি 2018-তে বোধহয় রিলিজ হয়েছিল। আয়ুষ্মান খুরানা ছিলেন। এই সিনেমাটাও যথেষ্ট বক্স অফিসে হিট হয়েছিল এবং খুব ভালো একটা মজার কমেডি বেসড মুভি ছিল। আর তারপরে এখন এই 2025-এ আমির খানের সঙ্গে উনি ট্যাগ আপ করে, কেননা এই সিনেমাটি পরিচালক হচ্ছে আমির খান, কিরণ রাও এবং আরও দুজন প্রডিউসার আছে, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তো ওনাদের সঙ্গে ট্যাগ করে, মানে আর.এস. প্রসন্নের সঙ্গে টিম ওয়ার্ক করে এই মুভিটা তৈরি হয়েছে। খুবই ভালো। তা এই মুভিটা যাদের ওপর বেস করে তৈরি হয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউরো ডিভার্জেন্ট অ্যাডাল্টসদের নিয়ে। তো এই নিউরো ডিভার্জেন্স অ্যাডাল্টস কারা? এই নিউরো ডিভার্জেন্স অ্যাডাল্টস হচ্ছে, মানে ধরুন তাদের বয়স হচ্ছে 25-30 বছর কি 32 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তাদের মানসিক ডেভেলপমেন্টটা, মানে মেন্টাল ডেভেলপমেন্টটা হয়তো 8, 10 বা 12 বছরের বাচ্চাদের সমান। তো তাই জন্য তাদের মধ্যে সেই ইনোসেন্সিটা প্রচণ্ড থাকে। এবং সত্যি কথা বলতে গেলে তাদের মধ্যে যে মানসিক মূল্যবোধ, যে কোনো সিচুয়েশনে ভালো থাকা, কোনো কিছু জিনিসে ডিপ্রেস না হয়ে পড়া, এই জিনিসগুলো কিন্তু এই টাইপের মানুষদের মধ্যে বা এই টাইপের ব্যক্তিত্বদের মধ্যে বিশেষভাবে দেখা যায়। যেটা কিন্তু আমাদের মতন সোকল যারা আমরা বলি, আমরা হচ্ছে গিয়ে খুব মানে নর্মাল, আমরা সোকল নিজেদেরকে নর্মাল বলি, খুব মানে আমরা সাকসেসফুল, বা আমরা কিছু অ্যাচিভ করতে চাই, আমরা এই হার্ডওয়ার্ক করতে পারি, আমাদের প্রচণ্ড আমরা ইন্টেলিজেন্ট, আমরা তো বলে থাকি। তো আমরা তো এরা কিন্তু হয়তো আমাদের মতন ইন্টেলিজেন্ট না হলেও জীবনের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এরা কিন্তু আমাদের থেকে কোথাও না কোথাও কিন্তু এগিয়ে রয়েছে। যেমন ধরুন আমরা জীবনে তো আমরা আশা, মানে কিছু চাওয়া পাওয়া, আশা করা, ঠিক আছে, সাকসেসফুল হওয়ার চেষ্টা করা, মেবি ইন আওয়ার প্রফেশন হোক, বা আমাদের এডুকেশনে হোক, বা স্পোর্টসে হোক, বা আমাদের পার্সোনাল লাইফে হোক, আমরা চেষ্টা করি, তো আমরা করি। এবং যখন সাকসেসফুল হলাম খুব ভালো, যখন সাকসেসফুল আমরা হতে পারি না, তখন কিন্তু আমরা আমাদের নিজেদেরকে ঠিক রাখতে পারি না ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই তো? আর দেখবেন আপনাদের চারপাশেই দেখবেন যে বাবা মার, আমি নিজেও তো বাবা, আমি সেটা জানি, একটা প্রেশার তো থাকেই। বাবা মারা নিজেদের ছেলে মেয়েদের ওপর এডুকেশনের জন্য প্রেশার করে যে স্কুলে ভালো করতেই হবে, ভালো মার্কস পেতেই হবে এক্সামে, তোমার বন্ধুরা পাচ্ছে তুমি কেন পাবে না, ইউ হ্যাভ টু স্কোর গুড মার্কস ইন ইউর এক্সাম। তো এই যে প্রেশারগুলো থাকে, এগুলো তো থেকেই যায়। যদি পেলো তো খুব ভালো, যদি মার্কস না পেলো, তখনই দেখবেন একটা ডিসঅ্যাপয়েন্টেড আমাদের ওপর ক্রিপ আপ করে। বাচ্চাদের ওপর যতটা না করে আমরা
আমাদের বাবা মা সিনিয়রদের ওপর কিন্তু দেখবেন তত বেশি কিন্তু এই জিনিসটা কিন্তু মানে চেপে বসে বা হাবি হয়ে যায়, এবং আমরা আমাদের ফার্স্টেশন ডিপ্রেশনটা তখনই বাচ্চাদের উপর চেঁচিয়ে মেচিয়ে বকা ঝকা দিয়ে কোনো সময় এরকম টাইপের বকা ঝকা দিয়ে আমরা তাদেরকে ট্রিট করি, যে জিনিসটা কিন্তু একদমই ভালো নয়। কেননা বাচ্চারাও কিন্তু এতে প্রেশারাইজড হয়ে যায়, এবং বাচ্চারা তো প্রেশারাইজড হচ্ছে, আমরাও প্রেশারাইজড হয়ে যাচ্ছি। এবং এটা শুধু পড়াশোনা বা এডুকেশনের ক্ষেত্রে নয়, যে কোনো জিনিসে আপনারা দেখবেন, সেটা স্পোর্টস হোক, সেটা জব হোক, প্রফেশনাল লাইফ হোক, পার্সোনাল লাইফ হোক, আমি যেমন একটু আগে বললাম, সব জিনিসেই দেখবেন যখনই হার জিত তো আছে, আমরা সব ব্যাপারটাকে না খুব লাইফে জীবনে হার জিত হিসেবে দেখে নিই, মানে জীবনটাকেই আমরা হার জিত হিসেবে দেখে নিই, যে জীবনে যে এটা হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে সাকসেসফুল হলো, জিনিসটা ভালো হলো তো খুব ভালো, খুব ভালো, আনন্দ মজা। যদি না হলো তো কি আছে, পরেও তো আবার ওটাকে আমরা ঠিক করতে পারি, পরে আর একবার তো চেষ্টা করতে পারি। তা বলে কি এত ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব? আরে ভাই, জীবন তো একটাই, সেটাকে জীবনের মতন করে পজিটিভলি তো আমাদের বাঁচা উচিত, তাই না? অ্যাটলিস্ট সেটাই তো চেষ্টা করা উচিত। আমিও তাই করি, এবং আমি শিওর যারা আপনারা আমাকে দেখছেন আপনারা অনেকেই তাই করেন। আর যদিও কোথাও হয়তো আপনারা যদি সেটা চেষ্টা না করেন, তাহলে নিশ্চয়ই দেখবেন এইভাবে চেষ্টা করবেন, দেখবেন জীবনের অনেক সমস্যা দেখবেন কেটে গেছে। যে কোনো সিচুয়েশনে, সে যে কোনো লাইফের যে কোনো আপ ডাউন সিচুয়েশনে নিজেকে একটু ঠিক রেখে ভাববেন, অন্য এরকম অনেক মানুষ আছে যারা এই এত সুযোগ সুবিধে বা এত ফ্যাসিলিটিস বা এত প্রিভিলেজড হয়তো নয়, তার থেকে তো আমরা তো হয়তো অনেকটাই বেশি হয়তো পেয়েছি, অনেকটা বেশি হয়তো আমরা অ্যাচিভ করেছি। এইভাবে ভাববেন, যে কোনো সিচুয়েশনে অন্যের আনন্দে আনন্দিত হবেন, দেখবেন মন কত ভালো থাকবে, তাই না? এই এক্স্যাক্টলি এই জিনিসটাই কিন্তু এই সিতারে জামিন পে মুভিটাতে আমির খান দেখিয়েছে। অসাধারণ ওনার অভিনয়, অসাধারণ ওনার অভিনয়, আমি আর কি বলবো। প্রত্যেক কটা ক্যারেক্টার, আমির খানের মার যিনি ক্যারেক্টার করেছেন, আমির খানের ওয়াইফের ক্যারেক্টার জেনেলিয়া ডিসুজা করেছেন, যে ছেলেমেয়েগুলো রয়েছে, এই যে ছেলেমেয়েগুলোর কথা বললাম, যারা বিশেষ প্রতিভা সম্পন্ন ছেলেমেয়েগুলো, এরা প্রত্যেকে মানে এত সুন্দর অভিনয় করেছে, মানে কুডোস টু দেম, জাস্ট কুডোস, সিম্পলি কুডোস টু দেম। আর এই সিনেমাটাতে কিন্তু এই এক্স্যাক্টলি জিনিসটা দেখানো হয়েছে, যে জীবনের সিচুয়েশন যাই হোক না কেন, কিভাবে ভালো থাকা যায়, এই ছেলেমেয়েগুলোই কিন্তু দেখিয়েছে। এবং আমির খান একটা খুব একটা খুব জেদি, সেই বলে না খারুস টাইপের ক্যারেক্টার, ওরকম একজন বাস্কেটবল কোচ দেখিয়েছে, কেন বাস্কেটবলের ওপরেই এই সিনেমাটা টোটালি হয়েছে। তো বাস্কেটবলের ট্রেনারের ক্যারেক্টার উনি প্লে করেছেন, তো এটাই ওখানে দেখিয়েছে। এবং কিভাবে উনি একটা দেখাবে যে সাসপেন্ড ওনার হবেন ন্যাশনাল টিম থেকে, এবং সেখান থেকে এসে উনি এই বাচ্চাগুলোকে কোচিং করবেন, এবং কোচিং করতে করতে প্রথমে উনি ফেড আপ হয়ে যাবেন, এবং আস্তে আস্তে লিটারালি উনি কিভাবে তাদের সঙ্গে কানেক্টটা করবেন, এবং এই প্রত্যেক কটা বাচ্চাকে নিজের কিভাবে ভালোবেসে ফেলবেন, মানে এই ছেলেমেয়েগুলো ভালোবেসে ফেলবেন, এবং তাদের শুধু কোচ নয়, একটা পিতৃ স্নেহ বলুন, কোচের স্নেহ বলুন, একটা অদ্ভুত একটা আত্মিক সম্পর্ক তাদের সঙ্গে গড়ে উঠবে। এইটা নিয়েই মুভিটা। আমি পুরো গল্পটা আপনাদের বলতে চাই না, কেন অনেকেই দেখে নিয়েছেন, কেন বেশ কয়েক সপ্তাহ হলো রিলিজ করেছে সারা ভারতবর্ষে, অনেকেই দেখে নিয়েছেন। তাই যারা দেখেননি তাদেরকে আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম। আমি তো নিশ্চয়ই বলবো, পারলে আপনারা অ্যাটলিস্ট একবার হলেও সিনেমাটা যাবেন, বাবা মা, ওয়াইফ, হাজবেন্ড, ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাবেন, পরিবারের সবাইকে নিয়ে যাবেন। আমার মনে হয় খুব ভালো লাগবে, এবং হল থেকে যখন বেরোবেন আপনার চোখেও হয়তো অল্প হলেও হয়তো জল চিকচিক করতে পারে, কিন্তু মনটা খুব খুশি হয়ে যাবে এটা বেরিয়ে দেখার পরে, কারণ সিনেমাটা কিন্তু এন্ড হচ্ছে হ্যাপি নোটে, ঠিক আছে? সেই বলে না হেরেও জেতা, এটা হচ্ছে অনেকটা সেই ধরনের একটা গল্প। তো এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, কেননা ভাবলাম এটা যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি, কিছু না কিছু আমি আপনাদের সঙ্গে একটা কিছু শেয়ার করা মিস করে যাব, কেননা যখনই আমি